আচ্ছা, এখন আমরা যেটা করব এগ্রিকালচার। আচ্ছা, এগ্রিকালচার টপিকটা দুটো সাবজেক্টে পাবে, একটা হচ্ছে তোমার জিওগ্রাফিতে আর একটা পাবে তোমরা ইকোনমিক্সে। আচ্ছা, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এগ্রিকালচার ইন জিওগ্রাফি অ্যান্ড এগ্রিকালচার ইন ইকোনমিক্স? দেখো, জিওগ্রাফি মানে হচ্ছে কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন, মানে আলু কোথায় চাষ হয়, আলুর কত প্রকারের প্রজাতি হয়, কফির কত প্রকারের প্রজাতি হয়, ধানের কত প্রকারের প্রজাতি হয়, কোথায় চাষ হয়, বা কে ধান উৎপাদনে সেরা, কোন স্টেট কোন দেশ, এগুলো জিওগ্রাফি ডিল করে। বা তুমি বলতে পারো যে কি করলে পরে উৎপাদন বাড়তে পারে। আর ইকোনমিক্সের এগ্রিকালচার, দেখবে এর পরের ক্লাসটাই তোমাদের এগ্রিকালচার রয়েছে ইকোনমিক্সের, তো সেটা কি নিয়ে ডিল করছে? আচ্ছা, হ্যাঁ আমরা জানি আমাদের ইকোনমিতে তিনটে সেক্টর রয়েছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর সার্ভিস সেক্টর বা টার্সারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে কমপ্লিটলি যেটা এগ্রিকালচার নিয়ে ডিল করে, মানে একটা সেক্টর যেখানে ম্যাক্সিমাম মানুষ এমপ্লয়েড, সেই সেক্টরটা কি নিয়ে ডিল করছে? এগ্রিকালচার নিয়ে। তাহলে ইকোনমিক্সের টার্গেট হচ্ছে যে কি করলে এই সেক্টরে জিডিপি বাড়বে, কি করলে পরে তোমার এমপ্লয়মেন্টকে আমরা স্টেবিলিটি দিতে পারবো, ঠিক আছে? শুধু তাই নয়, কিভাবে এগ্রিকালচারাল প্রাইসটাকে রেগুলেট করা যায়। ফার্মার, আমরা কি করছি, একটা চক্র বানিয়ে ফার্মার যে আলু চাষ করতে হয়তো 3 টাকা খরচা হচ্ছে, আমরা এমন একটা চক্র বানিয়ে ফার্মারের কাছ থেকে 2 টাকায় আলু বিক্রি করতে বাধ্য করছি, কারণ সেটা নষ্ট হয়ে যাবে, ফার্মার বাধ্য হচ্ছে। তাহলে কি করলে পরে আলটিমেটলি বাজারের প্রাইস স্টেবল থাকবে, কি করলে পরে ফার্মার খুব সহজে লোন পেতে পারে, কি করলে পরে ফার্মারের কাছে খুব সহজে লোন পৌঁছে দেওয়া যেতে পারে, কি করলে পরে ফার্মারের উৎপাদিত প্রোডাক্ট গভর্নমেন্ট ডিরেক্টলি কিনে নিতে পারে, কি করলে পরে তোমার রেশন ব্যবস্থাকে আমরা আরো বেশি সুন্দর করতে পারি ফার্মারের কাছ থেকে, মিনিমাম সাপোর্ট প্রাইস ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো পড়বো হচ্ছে ইকোনমিক্সে। ইকোনমিক্সের এগ্রিকালচারটা অনেক ভাস্ট, কিন্তু জিওগ্রাফির এগ্রিকালচারটা এতটা ভাস্ট নয়। যেমন আমরা যদি প্রথমত দেখি, দেখো এই ডেটাটা যতবারই তুমি পড়বে, সেটা হচ্ছে এর পুরো ডেটাটাই যতবার তুমি পড়বে ততবারই গুগল করে পড়বে, কারণ এখানে কোনো ডেটাই চিরস্থায়ী নয়, সবই চেঞ্জেবল, ঠিক আছে? এবং হয়তো এতদিনে বহুত চেঞ্জও হয়ে গেছে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি এই ভ্যালুটা চেঞ্জ করে পড়বে, এই ভ্যালুগুলো চেঞ্জ করে পড়বে, এই সব চেঞ্জ করে পড়তে হবে সব, ঠিক আছে? মানে প্রত্যেকবার একবার চেক করে নেবে। হয় না কিছু ডেটা স্ট্যাটিক পার্ট হয় যেটা চেঞ্জ হতে থাকে, এইগুলো হয়তো চেঞ্জ হবে না, ঠিক আছে? ধরে নেওয়া যায় এটা 1% চেঞ্জ হলেও হতে পারে, কোনো একটা রিসার্চ ইনস্টিটিউট চেঞ্জ হয়ে যাবে, এটা খুব কম টাইমে, এটা তো চেঞ্জ হওয়ার প্রশ্নই আসে না। আর এই জিনিস তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কোন কান্ট্রি হুইট উৎপাদনে সেরা, কোন স্টেট তোমার অ্যাপেল উৎপাদনে সেরা, ফলে এর পুরো ডেটাটাই আমি জাস্ট নোটসে যা আছে সেটা পড়িয়ে দিচ্ছি। তোমাদের কি করতে হবে, যখন তোমরা পড়বে, যখন পরীক্ষা দিতে যাবে তার আগে এগ্রিকালচারাল রিপোর্ট বেরোয় সেটাও পড়তে পারো, গুগলে সার্চ করে নিয়ে পড়তে পারো। আমার কাছে যে ডেটা রয়েছে সেটা আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমত এগ্রিকালচার ইজ বেসড অন ইরিগেশন, কারণ এগ্রিকালচার মানে জল লাগবে, আর জলের সব থেকে ভালো উৎসই হচ্ছে ইরিগেশন। এবার ইরিগেশন কত রকম ভাবে হতে পারে, অয়েল অ্যান্ড টিউবওয়েলের মাধ্যমে, ঠিক আছে, হতে পারে ক্যানেল সিস্টেমের মাধ্যমে, ট্যাঙ্কের মাধ্যমে, বা আদার যে কোনো সোর্স, যেমন বৃষ্টিও হতে পারে, বৃষ্টির জল আটকে রাখা, এটাও এক প্রকারের ইরিগেশনের প্রসেস। অয়েল অ্যান্ড টিউবওয়েল মানে, অয়েল অ্যান্ড টিউবওয়েল মানে ধরো কোনো একটা জায়গায় আমি চাষ করব, সেখানে জলের সোর্স নেই, তো আমি এখানে নলকূপ পুঁতে দিলাম, নলকূপ থেকে জল নিয়ে আমি ইরিগেশন, মানে আমি জলের চাহিদা পূরণ করলাম। আচ্ছা, ক্যানেল মানে পাশ দিয়ে একটা নদী যাচ্ছিল, এখান থেকে আস্তে করে খাল কেটে আমি ওইখানে জলের ব্যবস্থা করলাম। এই অপরচুনিটি আমরা খুব কমই পাবো, কারণ পাশ থেকে নদী যেতে হবে, তবে এখানে খাল কাটবো আমরা। তাহলে এটা কি, এটা ক্যানেল ইরিগেশন। ট্যাঙ্ক ইরিগেশন মানে হচ্ছে এটা কি, আমি একটা ট্যাঙ্ক তৈরি করলাম, সেই ট্যাঙ্কটা আমি বিভিন্নভাবে ভর্তি করতে পারি, বৃষ্টির জলেও ভর্তি হতে পারে, আমি কোনো একটা ক্যানেলের মাধ্যমে ভর্তি করতে পারি, বা ট্যাঙ্কে স্টোর করলাম, দেন সেখান থেকে আমি পাইপলাইনের মাধ্যমে জল দিলাম আমার ইচ্ছা মতো। আর আদার সোর্স অফ ইরিগেশন তো বর্ষার জলও হতে পারে, মানে বিভিন্ন সোর্স অফ ইরিগেশন রয়েছে। দেখো দুটো ভ্যালু আমার কাছে রয়েছে, তাহলে অয়েল অ্যান্ড টিউবওয়েলে 62% আগে ছিল, এখন কত 58.8%, তোমরা এটাকে চেক করে নেবে। ক্যানেল ইরিগেশনে আগে 26% ছিল, এখন 25.8%।
ট্যাঙ্ক ইরিগেশনে 3%, 3.3%, আদার্স হচ্ছে 9 বা 12%। দেখো যেটা উদ্দেশ্য, পরীক্ষায় এরকম কোশ্চেন দেয় না কত পার্সেন্ট, পরীক্ষায় কোশ্চেন দেয় যেটা চেঞ্জ হবে না, কারণ পিএসসি তো টুকবে, আর টুকলে তো ওদেরও অরিজিনাল ভ্যালুটা দিতে হবে। তো ওরা কি করবে, কোন ইরিগেশন প্যাটার্নে সবচেয়ে বেশি চাষ হয়, অ্যান্সার কি অয়েল অ্যান্ড টিউবওয়েল। তাহলে এটা কখনো চেঞ্জ হবে না, এটাই তুমি অ্যান্সার পাবে। সেকেন্ড কোন প্রসেস, দেখো যতই ভ্যালু চেঞ্জ হবে না কেন, 62% ধরো কমে 16% হয়ে যাবে না, 62 হয়তো 58 হবে, কমে 50 হলো, কিন্তু এটা ফার্স্টই থাকবে, মানে অ্যাটলিস্ট তোমাদের বাচ্চা কাচ্চা হওয়া অব্দি এটা ফার্স্টই থাকবে, কোনো চাপ নেই, মানে যখন তোমরা পরীক্ষা দেবে না। ফলে এটা নিশ্চিন্ত থাকো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক আছে। বা থার্ড বলা উচিত নয়, ফার্স্ট আর সেকেন্ডই দেয়, কারণ থার্ড আদার্স, আর আদার্স কখনো থার্ড হতে পারে না, আদার্সের মধ্যে অনেক কিছু পড়তে পারে, ফলে ফার্স্টটা পরীক্ষায় দেয় আর সেকেন্ডটা পরীক্ষায় দেয়, ঠিক আছে। আচ্ছা এবার কথা হচ্ছে অয়েল অ্যান্ড টিউব অয়েল যেটা, সেখানে কোন স্টেট সেরা চেক করে নেবে, প্রত্যেকটা এটা চেক করে নেবে, ঠিক আছে। আমার কাছে যে যেটা রয়েছে লাস্ট আপডেটেড সেটা দিয়েছি, কবে আপডেট করেছি সেটাও মনে নেই আমার, ঠিক আছে, সে হতে পারে, একবার দেখে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে অয়েল অ্যান্ড টিউব অয়েলে উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, ঠিক, মানে কোন স্টেট সেরা, সব থেকে বেশি অয়েল অ্যান্ড টিউব অয়েল ইউজ করে। ক্যানেল ইরিগেশনে সেম উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা। আর ট্যাঙ্ক ইরিগেশনের ক্ষেত্রে কি হবে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা একসঙ্গে, তামিলনাড়ু আর কর্ণাটক, একদম পুরোটাই প্রত্যেকটা চেক করে নেবে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে। যদি কোনোটার অ্যান্সার না পাও তাহলে এটা পড়ে নেবে, যদি কোনোটার অ্যান্সার না পাও, ধরো থার্ড পেলে না, তাহলে এটাই পড়ে নেবে, ঠিক আছে, অত কমপ্লিকেটেড ভাবে যাওয়ার দরকার নেই, যেটা পাবে সেটা পড়ে নেবে। আচ্ছা দেখো এগ্রিকালচারাল কিছু এভিলিউশন হয়েছিল, মানে এই ইরিগেশন করে বা গভর্নমেন্টের প্ল্যানিং প্রোগ্রামিং করে আমরা কি করেছি, আমরা কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট বাড়ানোর চেষ্টা করেছি। কিরকম ভাবে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, আমরা এক ধরনের গ্রিন রেভলিউশন আনার চেষ্টা করেছি। আচ্ছা গ্রিন রেভলিউশনের কোন প্রোডাক্টকে আমরা প্রায়োরিটি দিয়েছি, পরীক্ষায় কোশ্চেন দেবে। আচ্ছা আমি এটাকে মনে রাখি কি করে জানো, মানে দেখবে তুমি এটাকে মুখস্থ করো না, প্রোডাক্টের কালার এবং রেভলিউশনটাকে একটু মেলানোর চেষ্টা করো, 90% ক্ষেত্রে সেটা মিলে যাবে। আচ্ছা গ্রিন রেভলিউশন মানে সবুজ কালার, কি হবে, হুইট বা প্যাডি, কি সবুজ কালারের না, এদের গাছের পাতাটা সবুজ, গাছটা সবুজ, তাই হুইট বা প্যাডি বলো, যাই বলো না কেন, গম, ধান, এগুলো কিসের মধ্যে বলছে, ফুড গ্রেনস, কমনলি বলা হলে ফুড গ্রেনস, তাদের পাতা সবুজ হবে, তাই সবুজ কালার। আচ্ছা দেখো এগটা সাদা হয় না, কিন্তু মিল্ক সাদা না এগ সাদা, মিল্ক সাদা, তো মিল্ক তো দিতেই হবে না, সাদা তো একটাকে দিতেই হবে, তো হোয়াইট রেভলিউশন কোথায়, মিল্ক। তাহলে একবার হোয়াইট ইউজ হয়ে গেছে, ডিমের তো অন্য কালার হয়, দেশি মুরগির ডিম কি হয়, একটু সিলভারিশ কালারের হয় না, তাই দেখো ডিমেরটা করে দেওয়া হয়েছে, সেজন্য সিলভার রেভলিউশন, তাই না। তো দুটো সাদা দিয়ে কনফিউজ করা তো লাভ নেই, তাহলে এই অবধি আমার কিন্তু এখনো মুখস্থ করতে হয়নি, ঠিক আছে, হোয়াইট, সিলভার যাই হোক না কেন। আচ্ছা দেখো এটা হচ্ছে, দেখো যেহেতু তুমি দেখবে পাট গাছ, পাট, জুট দেখেছো তো, বা তোমার যে কটন, এগুলো কি দেখো একটা হচ্ছে গোল্ডেন, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি পাটকে সোনালী আঁশ বলা হয় কেন, তাহলে এটা মেলানোরও দরকার নেই, আমরা এটা জানি। আর দেখো সত্যি কথা বলতে সোনালী কেন, পাটটাকে যদি দেখো শুকনো হয়ে গেলে হলুদ হয়ে যায় না, হলুদ আর গোল্ডেন একই রকম, তাই দেখো গোল্ডেন ফাইবার রেভলিউশন যদি বলা হয় সেটা জুটকেই বলা হচ্ছে। আর দেখো এটা কি সিলভার, দেখো কটন যেটা, কটন সেটাও তো কাইন্ড অফ সাদা না, সাদা তো অলরেডি আমি দিয়ে ফেলেছি কটন, সেটাকে দেখো সিলভার ফাইবার, এটা সিলভার ফাইবার, যেহেতু এটা ফাইবার থেকে তৈরি করা হয়েছে, তাই এটা সিলভার ফাইবার এভলিউশন। আচ্ছা দেখো গোল্ডেন, বলো গোল্ডেন সবচেয়ে বেশি কালারফুল কোথায় হয়, ফুল, ফুল হর্টিকালচার, তাহলে দেখো গোল্ডেন রেভলিউশন মানে হচ্ছে হর্টিকালচার, ঠিক আছে পুরো ব্যাপারটা। দেখো তেলের কালার কি, সরিষার তেল, হলুদ, তাই এটা ইয়েলো রেভলিউশন। রেড মিট বলি, তাহলে রেড কি হবে, টমেটো, দুটোই রেড, এরা আর আলাদা করতে পারেনি, টমেটোর অন্য কোনো কালার ওরা আর পায়নি, তাই দুটোকেই বলে দিয়েছে রেড, আর টমেটো রেভলিউশন দুটোই রেড রেভলিউশন। তুমি দেখো অনিয়ন কি হবে, একদম পিঙ্ক, তাহলে পিঙ্ক রেভলিউশন। আর চিংড়িটা কিন্তু পুরো সাদা নয়, ওর গাটা কিছুটা পিঙ্কিশ কালারের হয়, তাই এটাকেও আমরা পিঙ্কের মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা তুমি যদি ব্রাউন দেখো, তুমি দেখো গাছের ছাল কিরকম দেখতে,
ব্রাউন কালারের না, তাই দেখো এটা কি স্পাইস, দারচিনি কি কালারের হয়, স্পাইস, তো এটা কি হবে ব্রাউন রেভলিউশন। ফার্টিলাইজার পুরোটাই গ্রে কালার, একদম পুরো গ্রেই হয়, তুমি ইউরিয়া দেখো গ্রে কালারের, তারা গ্রে রেভলিউশন। ফিশ, আচ্ছা ছোটবেলায় আমরা যতই জলের ছবি এঁকেছি কি রং করেছি, নীল, তাহলে নীলের মধ্যেই তো ফিশ থাকে, তাহলে কি হবে ব্লু রেভলিউশন। পটেটো কি গোল আলু বলি না আমরা, গোল আলু কিনে নিয়ে আসো, গোল আলু হয়, মৌ আলু হয়, অনেক রকম হয় না, তো এটা কি রাউন্ড রেভলিউশন, কি হবে পটেটো। কয়লার কালার কি ব্ল্যাক, ব্ল্যাক রেভলিউশন। আর দেখো রেইনবো মানে কালারফুল, ওভারঅল এগ্রিকালচারাল ডেভেলপমেন্টকে আমরা বলবো কালারফুল, কারণ এত কালার পড়েছি তো সবকিছু ডেভেলপমেন্ট কি হবে রেইনবো রেভলিউশন। তাহলে মোটামুটি 90% এটা কিন্তু কালার থেকেই মুখস্থ হয়ে যায়, তাহলে আমরা কেন শুধু করবো। আশা করছি এটা চেঞ্জ হবে না, এটাকে চেক করার দরকার নেই, এটা ঠিকই আছে। দেখো এবার এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, মানে এক একটা এগ্রিকালচারাল প্রোডাক্টকে আমরা এক একটা জায়গায় রিসার্চ করি। যেমন ICAR পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন দেয় ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, কোথাতে রয়েছে পুষা, নিউ দিল্লি, পরীক্ষায় কোশ্চেন দেয় বহুবার। আচ্ছা দেখো সেন্ট্রাল এগ্রিকালচারাল রিসার্চ, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, এটা কি হবে আন্দামান নিকোবর বা লাক্ষাদ্বীপ যেটা রয়েছে। একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, একটা সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা দেখো এরপরে বলছে সেন্ট্রাল ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট, সব সেন্ট্রাল ইনস্টিটিউট, ফলে ওটা নিয়ে কনফিউশন নেই। দেখো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, মানে এখানে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শেখানো হয় যাতে করে এগ্রিকালচারটাকে বাড়ানো যায়। দেখো নাবিবাগ মধ্যপ্রদেশ, শর্ট ফর্ম কি ইঞ্জিনিয়ারিং পড়বো না, কেন ফাঁকিবাজি, ওদিকে কোনো চাকরি হয় না, তাই ইঞ্জিনিয়ারিং পড়বো না, না থেকে নাবিবাগ, ঠিক আছে। দেখো এটা হচ্ছে টেম্পারেট হর্টিকালচার, যেটা টেম্পারেট জোনে হয়। টেমস নদীর নাম পড়েছো, টেমস, তাহলে টেম্পারেট এস, এস মানে শ্রীনগর। দেখো ট্রপিক্যাল হর্টিকালচার, টপ লেক, টপ লেক মানে যে লেকটা একদম উঁচুতে রয়েছে টপ লেক, তাহলে ট্রপিক্যাল হর্টিকালচার হচ্ছে লখনৌ। আচ্ছা ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার আর ব্র্যাকিশ ওয়াটার অ্যাকুয়াকালচার, ফ্রেশ ওয়াটার হচ্ছে ভুবনেশ্বর আর ব্র্যাকিশ ওয়াটার যেটা সেটা চেন্নাই। দেখো এই যেটা তুমি ভাবো কেন এটা ফ্রেশ ওয়াটার বলো তো, বঙ্গোপসাগরের জলটা কি ফ্রেশ ওয়াটার বলা হয় না, ওটাকে চিল্কা ফ্রেশ ওয়াটার বলা হয় কারণ ওটা ওই পোর্শনের, আর আরব সাগরেরটা আমরা ব্র্যাকিশ ওয়াটার বলি, মানে এটা ভার্চুয়ালি বলা হয়। তাহলে সেই জন্য ভুবনেশ্বর কোন সাইডে রয়েছে ফ্রেশ, তাই ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার ভুবনেশ্বর আর চেন্নাই কোন সাইডে রয়েছে তামিলনাড়ু, নিচের দিকে মানে আরব সাগরের কাছাকাছির দিকে, তাহলে এটা কি হবে ব্র্যাকিশ ওয়াটার, এইভাবে মনে রাখতে পারো। বা এটা যারা ফিশারি নিয়ে পড়াশোনা করছে তাদের তো এই জিনিসটাকে মুখস্থ করতেই হয়। দেখো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেরিন ফিশারিজ কোচি, একটা মেরিন সেটা কোচি হচ্ছে, আর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ দ্য ইনল্যান্ড ফিশারিজ ব্যারাকপুর। দেখো এখানে আমরা অনেকবারই গেছি, ঠিক আছে ব্যারাকপুরে, এটা যখন আমাদের ইয়ে থেকে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে আমাদের ব্যারাকপুরে 2-3 বার নিয়ে গেছিল ফিশারির একটা প্রজেক্ট দেখাতে। তাহলে ইনল্যান্ড ফিশারিজটা কোথায় হচ্ছে ব্যারাকপুরে, আর মেরিন ফিশারিজ যেটা সেটা কোথায় কোচিতে। আর দেখো সেন্ট্রাল সিল্ক রিসার্চ ইনস্টিটিউট, সিল্ক হচ্ছে মাইশোর, ঠিক আছে সিল্কের কি হচ্ছে সিল্ক হচ্ছে মাইশোর, সিল্ক রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা সিমাই খেয়েছো কখনো সিমাই, তো আমি এটা সিমাই দিয়েই মনে রাখি, সিল্ক মাইশোর, সিমাই, ঠিক আছে, তাহলে সিল্ক হচ্ছে মাইশোর। আচ্ছা এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এখানে বলছে পটেটো রিসার্চ ইনস্টিটিউট কি, পটেটো হচ্ছে কুফরি, কোনো শর্ট ফর্ম নেই বা থাকলেও তোমাদের বানিয়ে নিতে হবে, তাহলে কুফরি, এটা পাকা দিয়ে মনে রাখতে পারো পাকা, ঠিক আছে পাকা, তাহলে পটেটো কুফরি। সেন্ট্রাল মিল্ক রিসার্চ ইনস্টিটিউট কার্নাল, আর মিল্ক নিগম যদি বলা হয় তাহলে কি হবে আনন্দ। এই দুটোকে একটু মনে রাখো, এটা তো বহুবার স্ট্যাটিক জিকেতে কোশ্চেন দিয়েছে যে ইন্ডিয়ার মিল্ক নিগম কোথায় রয়েছে, আনন্দে রয়েছে। আচ্ছা টোবাকো রিসার্চ ইনস্টিটিউট, আচ্ছা টোবাকো গেলে কি হয় রাজা রাজা লাগে না নিজেকে, আরে মনে হয় নিজে রাজা, তাই তো সেই জন্য মানুষ নেশা করে সব ভুলে গিয়ে, সে আছে কি রাজমন্ডেরি, ঠিক আছে। আচ্ছা এটা পাওয়ার রিসার্চ নয়, রাবার রিসার্চ করো, সেন্ট্রাল রাবার রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে
এটা কোট্টায়াম, এটাকে আমি মনে রাখি রাব করো, মানে রাব করতে হয় না মোছার জন্য, রাবার দিয়ে আমরা কি করি রাব করি, তাহলে করি থেকে কোট্টায়াম। আচ্ছা কফি, কফি সিসি মিল রয়েছে চিকমাগলুর, এটা এমনিও মনে থাকবে, খুব ভালো জায়গা, এটা অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। কফি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে চিকমাগলুরে রয়েছে। টি টোকলাই, দেখো এটা সিসি, এটা টিটি, টি টোকলাই, ঠিক আছে, তাহলে টোকলাই আসাম। সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট দেখো কাসারগড়, কোকোনাট কাসারগড় কেরালা, সম্ভবত এটা কেরালার দিকেই হবে, কারণ ওখানে প্রচুর কোকোনাট হয়, আন্দামানে গেলে প্রচুর কোকোনাট পাওয়া যায়। আর রিসেন্টলি কেরালায় গেছিলাম, কেরালায় প্রচুর প্রচুর মানে প্রচুর সি বিচের কাছে কোকোনাট ভর্তি, না দাম যা তাই, কম নেই। সেন্ট্রাল দেখো প্ল্যান্টেশন ক্রপস রিসার্চ ইনস্টিটিউট যদি বলা হয়, এটাও সেম কাসারগড়ে রয়েছে। আর স্পাইস হচ্ছে কোজিকোড কেরালা। সেম কেরালায় গিয়ে আমরা দুটো জিনিস, একটা নিয়ে এসেছিলাম আর একটা খেয়ে এসেছিলাম, একটা কোকোনাট একটা স্পাইস, প্রচুর স্পাইসেস নিয়ে এসেছিলাম। তো অনেকের স্পাইসেস কিন্তু প্লেনে ধরেছিল, আমাদের বলে দিয়েছিল যে স্পাইসেসটা যদি নিতে যাও তাহলে ট্রলি ব্যাগে রাখবে, হ্যান্ড ব্যাগে থাকলে ধরবে, তার কারণ হচ্ছে, তা আমি এটা বুঝতে পারলাম যে কেন হ্যান্ড ব্যাগে ধরছে ট্রলি ব্যাগে ধরছে না। তখন বলছে স্পাইসেস দিয়ে কি হয়, যদি এটা অনেকটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি হয়ে যায়, কারণ স্পাইসেস গুলো ঝাল হয়, ওটা যদি ওরা ছড়িয়ে দিয়ে কোনো বিপদ ঘটায়, সেই জন্য হাত ব্যাগে রাখা যাবে না, ট্রলি ব্যাগে রাখা যাবে, সেই জন্য স্পাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে কোডিকোস কেরালায় হবে। আচ্ছা দেখো কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ক্রপস এবং তাদের ভ্যারাইটি, পরীক্ষায় কোশ্চেন দেয় বিশেষ করে মেন্সে। বলছে প্যাডি বা ধান, এগুলোর দেখো জয়া, রত্না, IR8, IR6, IR36, দেখো পঙ্কজ, বাসমতি, রূপশাল, ইন্দ্রশাল, মোটামুটি এগুলো সবই হচ্ছে ধানের বিভিন্ন ভ্যারাইটি, মোটামুটি তোমরা জানো এগুলো। রত্না চাল তো সবাই হয়তো খেয়েছি, ঠিক আছে, আর বাসমতি তো ভালো দিনে বাসমতি তো হয়েই থাকে এখনো বাড়িতে, ঠিক আছে। আর বাকিগুলো জানি না তোমরা জানো কি না, বাকিগুলো মুখস্থ করতে হবে না জানলে। দেখো হুইট যেটা, সেটা দেখো সোনালিকা, কল্যাণ সোনা, সোনার, হীরা মুক্ত, মনে রাখবে হুইট মানেই হচ্ছে ধনরত্ন, ঠিক আছে। দেখো এটা সোনা, এটাও সোনা, এটাও সোনা, এটা হিরে, এটা মুক্তা, বাস সোনার উপর মনে রাখলেই হুইট হয়ে যাবে। আর দেখো মেইজ, মেইজ মানে ভুট্টা, দেখো ডেকান, হিমালয়ান, শক্তি, রতন, কিষান, দেখো হিমালয়ের মতো শক্তি কার রয়েছে, রতনের, তো আমি এটা মনে রাখি রতনের কিসের এত শক্তি হিমালয়ের মতো, তাই ওরম ভাবে মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো কটন, কটন মানে হচ্ছে দেখো লক্ষ্মী, মহালক্ষ্মী, ভরলক্ষ্মী, লক্ষ্মী, ঠিক আছে। আর এটা মনে রাখবে যে গঙ্গানগরের কটন ভালো না, ঠিক আছে, কেন, এটা গঙ্গানগর আর এটা না থেকে নারবাদা, তাহলে গঙ্গানগরের কটন ভালো না, আর সব লক্ষ্মী, এটাতে মনে রাখবে। জুট মানে সব মেয়ে, ঠিক আছে, সোনালী, বৈশাখী, চৈতালি, তোষা, সব, ঠিক আছে, তাহলে যতগুলো মেয়ে আছে সব জুট। টি, টির ক্ষেত্রে দেখো গ্রিন টি তোমরা সবাই জানো, মানে অনেকে খুব বিস্বাদ খেতে, বহুত দাম, বলা হয় নাকি ডায়েটের জন্য ভালো। ব্ল্যাক টি, ব্রিক টি, ওরলং টি, এগুলো বিভিন্ন টি এর ভ্যালু, টি তো পাশেই রয়েছে, ফলে এটা ভ্যারাইটি অফ টি বলার দরকার নেই, সবগুলোর পাশেই টি রয়েছে। তবে ইয়ারবা মাতে এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা একবার মেইনসে কোশ্চেন দিয়েছিল, যে এটা কোথায় দেখা যায়, মেইনলি সাউথ আমেরিকার, মেইনলি ব্রাজিল, প্যারাগুয়ে, এইসব জায়গায়। আর কোয়ালিটি যদি দেখা যায় তাহলে সবথেকে বেস্ট কোয়ালিটি কার রয়েছে, গ্রিন টি এর ক্ষেত্রে, সেই জন্যই আমরা গ্রিন টি এত দাম দিয়ে কিনি। এই গ্রিন টি প্রায় 5,000 থেকে 6,000 বা 10,000 এরকম দামে বিক্রি হয় কেজি। দেখো কফি, কফি যদি তুমি দেখো তাহলে দেখো অ্যারাবিকা, রোবাস্টা, এই যে কমাটা কেটে দাও একসাথে, এটা অ্যারাবিকা, রোবাস্টা, লাইবেরিকা, জামাইকা বা ব্লু মাউন্টেন, ঠিক আছে। এটাও চেক করবে, এই ভ্যালুটা খুব চেঞ্জ হয়। অ্যারাবিকা, রোবাস্টা, ঠিক আছে, এটা এই দুটো, আচ্ছা এই কমা না, এটা আলাদা আলাদা, সরি, অ্যারাবিকা এবং রোবাস্টা আলাদা আলাদা। অ্যারাবিকা এবং রোবাস্টা দুটোই ইন্ডিয়াতে পাওয়া যায়, অ্যারাবিকা 49%, রোবাস্টা 51%, পরীক্ষায় কখনো কখনো কোশ্চেন দেয় এটা 51% হয়ে যায়, এটা 49% হয়ে যায়, 1% এ বেড়ে গেল 1% কমে যাবে, এরকম ব্যাপার। তাই কি অ্যারাবিকা কখনো কখনো 49 হয়, রোবাস্টা 51 হয়, এমনি এটাই পড়বে, এটাই দিলেই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছে আমরা বিভিন্ন তোমার ক্রপ এবং তার কান্ট্রি।
আচ্ছা কোন কান্ট্রি কোন ক্রপে সেরা, এটা তো অবশ্যই অবশ্যই চেক করে নেবে। আমার এখানে যা রয়েছে সেটা আমি পড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, আমি এখানে যদি চায়না দেখি, চায়নায় কি হুইট, টি, টোব্যাকো, হানি, উল, তোমার সিল্ক, রাইস, গ্রাউন্ডনাট, এগুলো সবই কি চায়না ফেমাস। আচ্ছা চায়নার আমি একটা শর্ট ফর্ম বলে দিতে পারি, সেটাই চায়না বেশ ভালো মনে থেকে যাবে। সেটা হচ্ছে উই টেক হট রাইস। এটা দিয়ে তোমার সমস্ত রাইসের, সমস্ত চায়নায় যে 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 প্রোডাক্টের সেরা সেটা। দেখো অনেকে যেটা পড়তে বলে কোন ক্রপে কোন কান্ট্রি ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট, আর কোন ক্রপে কোন স্টেট ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট, এটা সম্ভবই নয় পড়া। আমি তো পারবো না, যদি তোমরা পারো তো গুগল থেকে পড়ে নিও। আমি পারবো না বলে আমি আমার নোটে দেইনি, কারণ তুমি সম্ভব স্যাফরনে কোন স্টেট ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট, মানে এক একটার সাপেক্ষে 4টে করে রেটা ইনটু এত, সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। তাই আমি শুধু ফার্স্টেরটা মনে রেখেছি, ফার্স্টেরটাই পড়বে। তাতে যদি একটা কোশ্চেন ছেড়েও দিতে হয় ছেড়ে দেওয়া ভালো এর থেকে। আচ্ছা উই থেকে কি আসে দেখো, ডব্লু থেকে হুইট। আচ্ছা টেক থেকে দুটো টি, কি টোবাকো, টি, তাহলে একটা কি টোবাকো একটা টি। আচ্ছা হট, বলো গরম হয় কি কি পড়লে, উল পড়লে গরম হয়, তাহলে উল। আর সিল্ক পরলে গরম হয়, তোমরা জানো যারা সিল্কের শাড়ি পরেছো তারা তো জানোই সিল্ক, তাহলে উল আর সিল্ক পরলে গরম হয়। আর এই হট থেকে কি আসছে, হানি। আর রাইস থেকে কি আসবে, রাইস। তাহলে দেখো উইটেক হট রাইস থেকে শুধু গ্রাউন্ড নাটটাকে আলাদা করে মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। উই থেকে কি হুইট, টেক থেকে টি টোবাকো, হট হানি, আর হট হয় কি পড়লে সিল্ক আর উল, আর রাইস হচ্ছে রাইস। ব্যাস এটা হচ্ছে কান্ট্রি। আচ্ছা ইন্ডিয়া দেখো মিলেট, মিল্ক, মেজ, সব এম মামা, ঠিক আছে। তাহলে মিলেট, মিল্ক, ম্যাঙ্গো, মেজ সব। স্পাইস আমরা জানি কেরালা খুব ফেমাস, ফুয়েলউড, কটন, জুট। হ্যাঁ মিলেট এক ধরনের এই শস্য জাতীয় খাবার, জোয়ার বাজরা, হ্যাঁ। আচ্ছা এটা দেখো এখানে কি 4টেই তো এম দিয়ে থাকছে, আর স্পাইস তো এমনি ইন্ডিয়া ফেমাস হবে, বাকি 3টে এমনি মনে রাখলে হবে। ঠিক আছে মিমি মামা যা খুশি মনে রাখো হয়ে যাবে। ঠিক আমি তো মিমি মামা এইগুলোতে মনে রেখেছিলাম, মিমির মামা এরকম এগুলো দিয়ে একটা শর্ট ফর্ম বানিয়েছিলাম আর কি। আচ্ছা সুগার ক্যানকে ব্রাজিল, আর কফি ব্রাজিল। আচ্ছা এটা শর্ট ফর্ম হচ্ছে সুগার বানাও কফি দিয়ে, সরি কফি বানাও সুগার দিয়ে, ঠিক আছে। মানে সুগার বানাও কফি দিয়ে হয় না তো, তো কফি বানাও সুগার দিয়ে। কফি বানাও থেকে ব্রাজিল, সুগার মানে সুগার, তাহলে কফি বানাও ব্রাজিল, সুগার ক্যান, তাহলে কফি এবং সুগার ক্যান ব্রাজিল, ঠিক আছে। রাবার একটাই আছে থাইল্যান্ড, ঠিক আছে। কোকোনাট আমি এটাকে মনে রাখি কোকোফিলি, ঠিক আছে, ভালো না, ভালো লাগে আর কি নামটা কোকোফিলি। আর এটা তোমার স্যাফরান, দেখো স্যাফরানটা নামের মধ্যেই রয়েছে ইরান, ইরান স্যাফরান, তাহলে স্যাফরান ইরান। খেজুর তো মরুভূমির প্রধান ফসল, তো সম্ভবত ইজিপ্টেই হবে, তো সব হয়ে যাবে, তো এগুলো ইজিলি মনে রাখা যাবে। আচ্ছা হাইয়েস্ট ক্রপ প্রডিউসিং স্টেট, এটাকে আর পড়ানোর কোনো দরকার নেই। এটা কি করবে, লেক পড়েছিলে মনে আছে ম্যাপে ছবি এঁকে, এই সেম জিনিসটাই কি করবে, ইন্ডিয়ার ম্যাপ নেবে, ম্যাপ নিয়ে কোন ফসল কোন পার্টিকুলার স্টেটে ফেমাস ওখানে টিক করবে। ধরো জম্মু কাশ্মীর ওখানে টিক করে করবে এটা স্যাফরান। তারপর ধরো তুমি উত্তরপ্রদেশে সুগার ক্যান, যাতে করে একটা ইমেজ তৈরি হয়। আর যদি মুখস্থ করতে যাও মুখস্থ করতে পারো, আমি বলবো ম্যাপে পুট করো তাড়াতাড়ি হয়ে যাবে, সেম লেকের মতো পুরো ম্যাপে পুট করো, দেখো খুব তাড়াতাড়ি ইনফরমেশনগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে 3 প্রকারের শস্য হয়, এখান থেকে তুমি রিজনিং বা জিআইতেও কোশ্চেন পাবে, যে খারিফ শস্য, রবি শস্য আর জাইদ শস্য। আচ্ছা এটা কখন হয়, কি ধরনের ক্রপ, সেগুলো একটু জানতে হবে। দেখো খারিফ শস্য যেটা রেইনি সিজনে হয়, মে থেকে জুন, মানে এপ্রিল মাস তার পরের মাস থেকে আমাদের সিজন শুরু হচ্ছে খারিফ শস্যর। রবি শস্য মানে হচ্ছে উইন্টার সিজন, আর হচ্ছে তোমার জাইদ শস্য হচ্ছে সামার সিজন। আচ্ছা এটা আমি মনে রাখি কিভাবে, আচ্ছা বলো তো খারিফ মানে খরা, বলতো খরাতে আমি সবচেয়ে বেশি কি চাই, বৃষ্টি,
তাহলে খারিফ শস্য হয় বৃষ্টির সময়, খরাতে কি চাই? বৃষ্টি। তাই খরা বা খারিফ শস্য হয় রেইনি সিজনে। বলতো উইন্টারে কি চাই আমরা? সূর্য, তাই না? উইন্টারে আমরা ভাই আজকে একটু সান, সূর্যটা আয়। রবি কি গো এটা? রবি মানেই তো সান। তাহলে রবি ক্রপস হয় উইন্টারে, বাকিটা সামারে হবে। বেসিক্যালি জাইদটা সামার মানে আমাদের সারা বছরই সামার, জাইদটা তুমি মোটামুটি সারা বছরই পাবে, এটা আমি মনে রাখি। আর রেইনি সিজন তো ইজি, আমি নিজে জন্মেছি রেইনি সিজনে, জুন মাসে, ঠিক আছে? তো সেই জন্য এটা মনে রাখাটা ইজি হয় আমার জন্মের এদিক ওদিক, মে জুন জুলাই, জুনে জন্মেছি আমি, তাহলে জুনের আগে পড়ে, তাহলে রেইনি সিজন। তাহলে কি এটা এটা যদি জুলাই হয়, আর উইন্টার সিজন তো আমরা সবাই জানি নভেম্বর থেকে হয়ে যায়, নভেম্বর থেকে মার্চ, আর এটা আগস্ট থেকে সেপ্টেম্বরে, মানে এই ফেজটা তোমার খুব চাপের জায়গা। এবার দেখো এখানে ক্রপস গুলো যেগুলো, এগুলোর পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, যেমন প্যাডি, জুট, রাইস, মিলেট, মেইজ, টার্মাইক, কটন, এগুলো না খুব চাপের জায়গা, লাখো ক্রপস বানিয়ে দেওয়া যায়, তো খুব কঠিন হয়ে যায় এগুলো মনে রাখা বা মুখস্থ করা, ঠিক আছে? তো এটা একটু জাস্ট তোমাদের পড়তে হবে। দেখো রবি ক্রপস উইন্টার, দেখো অয়েল সিড, হুইট, বার্লি, এইগুলো। আর তোমার জাইদ ক্রপস কি আছে? ওয়াটারমেলন, কিউকাম্বার, সুগার ক্যান। শর্ট ফর্ম আছে কিন্তু বলবো না শর্ট ফর্ম গুলো, এত না ধর, এত হাস্যকর না, ইচ্ছা করবে না ভাল, ঠিক আছে? বলতে মানে তুমি বললে বলে, না শর্ট ফর্ম আমি বলি না জেনারেলি, ঠিক আছে? এত মানে বেকার শর্ট ফর্ম গুলো, খারাপ নয় বেকার, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে দেখো বলছি, দেখো আমি নিচ থেকে আসছি, ঠিক আছে? জাইদ ক্রপস মানে সামার সিজনে হয়, ছোট ছোট তো এইগুলো। এটা হচ্ছে জিম্বাবুয়ের মানুষ, জিম্বাবুয়ে মানে জাইদ। আচ্ছা গ্রীষ্মকালে তরমুজ, তরমুজ বা এটা কি ওয়াটারমেলন আমরা জানি, ঠিক আছে? মিষ্টি তরমুজ, ঠিক আছে? তাহলে কি সুগার ক্যান মানে মিষ্টি, তাহলে মিষ্টি তরমুজকে নিজেদের কাম করে মানে শান্ত করে, কাম মানে শান্ত। তাহলে জিম্বাবুয়ের মানুষ গ্রীষ্মকালে মিষ্টি তরমুজকে বা নিজেদের কাম শান্ত করে, তাই তো? তাহলে এটা হবে তোমার জাইদ। আরে এটা তো বেকার। দেখো রবিবার, রবিবার এবং সেটা যদি আবার বৃষ্টির দিন হয়, তাহলে উপর থেকে দেখতে খুব ভালো লাগে। আমরা কি খাই? আমরা তেলে ভাজা খাই, শর্ট ফর্ম এটাই। রবিবার বৃষ্টির দিনে আমরা তেলে ভাজা খাই। ও শীতের দিনে, ঠিক আছে, রবিবার শীতের দিনে, বৃষ্টি নয়, রবিবার শীতের দিনে আমরা তেলে ভাজা খাই। তেলে ভাজা মানে ওয়েল সিড, বার্লি আর হুইট। তাই এটা তোমাকে আলাদা করে মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রবি ক্রপস, ঠিক আছে? এটা আমার একটা বন্ধু ছিল রামিজ, তাকে দিয়ে শর্ট ফর্মটা বানানো, ঠিক আছে? এটা হচ্ছে খরা হোক বা বৃষ্টি হোক, ঠিক আছে? খরা হোক বা বৃষ্টি হোক, রামিজের গার্লফ্রেন্ড, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তারপর তোমরা বানিয়ে নেবে। খরা হোক বা বৃষ্টি হোক, রামিজের গার্লফ্রেন্ড কটনের জুতো প্রেফার করে, মানে কটনের জুতো পরে চলাফেরা করে, এটা দিয়ে তোমার হয়ে যাবে। বললে তাই, নাহলে শর্ট ফর্মগুলো আমি জেনারেলি আর বলি না। আচ্ছা নেক্সট দেখো হর্টিকালচার। হর্টিকালচার এখানে কিছু রয়েছে, দ্য টার্ম হর্টিকালচার কেম ফ্রম হর্টোস এবং কালচার, মানে গার্ডেন কাল্টিভেশন, সেখান থেকে এসে হর্টিকালচার। আচ্ছা যদি আমরা ফ্লাওয়ার কাল্টিভেট করি তাকে আমরা কি বলি? ফ্লোরিকালচার। আমরা যদি ফ্রুট কাল্টিভেশন করি তাহলে পোমিয়াম কালচার। যদি ভেজিটেবল কাল্টিভেট করি তাহলে ওলেরি কালচার। যদি সিল্ক কাল্টিভেট করি তাহলে সেরিকালচার। গ্রেপস হলে ভিটিকালচার। এগুলো পরীক্ষায় দেয়, তো আমি সেটাকেও অ্যাড করে দিলাম। এটা হচ্ছে টোটাল জিওগ্রাফি এগ্রিকালচার, ঠিক আছে? রেকর্ডিংস অফ করে দিলাম।